সময়টা ১৯৪৪ সাল। চারদিকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। আর ওই টাইমে হ্যাঙ্ক নামের একজন আমেরিকান পাইলটের প্লেনটা হঠাৎ করে ক্র্যাশ করে। প্লেনটা গিয়ে পড়ে সাউথ প্যাসিফিকের একটা আইল্যান্ডের। ঠিক ওই সময় আবার ওখানে জাপানিজ একটা প্লেন এসে ল্যান্ড করে। যেহেতু জাপান আর আমেরিকার মাঝে তখন যুদ্ধ চলছিল, তাই তারা দুই পাইলট তখন সেখানে মারামারি করতে শুরু করে। ধাওয়া পাল্টা ধাওয়া করতে করতে তারা যখন একটা পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায়, ঠিক ওই সময় পাহাড়ের পেছন থেকে বিশাল এক দানব উঠে আসে। এরপরে গল্প চলে যায় ১৯৭৩ সালে, যেখানে আমরা বিল নামের একজন লোককে দেখতে পাই। সে ইউএস গভর্নমেন্টের মোনার্ক নামের একটা অর্গানাইজেশনের হেড। সে সোজা সিনেটরের কাছে গিয়ে একটা জায়গার ম্যাপ দেখায় আর বলে যে এটার ব্যাপারে এখন অবধি কেউ জানে না, শুধুমাত্র পুরনো কিছু ঐতিহাসিক বইতেই এটার উল্লেখ আছে। আর এই জায়গাটার নাম হলো স্কাল আইল্যান্ড। লোকমুখে শোনা যায় সৃষ্টিকর্তা নাকি আইল্যান্ডটাকে বানাতে বানাতে অর্ধেক পথে ছেড়ে দিয়েছেন, তাই যে কোনো প্লেন বা উড়ন্ত কিছু এর উপর দিয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। এটাকে বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও খতরনাক বলে মনে করা হয়। ১৯৫৪ সালে যখন এখানে নিউক্লিয়ার টেস্ট করা হয়, এটা আসলে কোনো নিউক্লিয়ার টেস্ট ছিল না, বরং তারা কাউকে মারার চেষ্টা করছিল। তাই এই জায়গাটা হাইলি সাসপেসিয়াস। এখানে যদি ঠিকঠাকভাবে অনুসন্ধান করা হয় তাহলে অনেক অজানা তথ্যই জানা যাবে। কিন্তু সিনেটর তার কথায় রাজি হয় না। আসলে এই কাজের জন্য তাদের অনেক ফান্ডিংয়ের দরকার। এরপর তারা যখন বলে যে রাশিয়ার একটা স্যাটেলাইট ঠিক ৩ দিন পর ওই আইল্যান্ডের ওপর দিয়ে যাবে, আর এখন আমাদের কাছে যে ছবিটি আছে সেটা তাদের কাছেও চলে আসবে। রাশিয়ার কথা শুনে তো সিনেটর তখন রাজি হয়ে যায়। এরপরই তাদের পুরো টিম ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তাদের সঙ্গে জেমস কর্নার নামের একজন ছিল, যে ভিয়েতনাম যুদ্ধে অনেক ভালো ভূমিকা রেখেছিল। তাদের এই গোটা ট্রিপে জেমস তাদেরকে গাইড করবে। প্রথমে তারা অনেক বড় একটা জাহাজে করে সেই আইল্যান্ডের কাছে গিয়ে পৌঁছায়, আর তারপর এখান থেকে হেলিকপ্টারের সাহায্যে ওই আইল্যান্ডে প্রবেশ করবে। তবে তারা যখন জাহাজে ছিল তখন সমুদ্রের মাঝখানে অনেক বড় একটা ঝড় দেখা যায়। এজন্য কেউই ভয়ে সামনে এগোতে চাচ্ছিল না। কিন্তু বিল তখন বলে যে আমরা কিন্তু এই চান্সটা আর কখনোই পাবো না, যেভাবেই হোক আমাদের এখান থেকেও আইল্যান্ডে পৌঁছাতেই হবে। তো এরপরই সবাই বিলের কথায় রাজি হয়ে যায়, আর তারা অনেকটা ঝুঁকি নিয়ে হেলিকপ্টারে করে ওই ঝড়ের মধ্যে প্রবেশ করে। তখন অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু ওই ঝড়টাকে পার করার পরেই তারা পৌঁছে যায় স্কাল আইল্যান্ডে। প্রথমে তারা হেলিকপ্টার থেকে সেখানে সিসমিক বোমা ফেলে দেয়, তবে এই সিসমিক বোমা কিছু ধ্বংস করে না। সেটা মাটিতে পড়া মাত্র সেখানে কম্পন সৃষ্টি করে, আর ওই কম্পনের মাধ্যমে তারা বুঝতে পারে যে সেখানকার মাটির তলায় আসলে কি আছে। মনিটরের দিকে খেয়াল করলে তারা দেখতে পায় যে ওখানকার মাটি একদম ফাঁপা। এটা দেখি তারা সেখানে পরপর অনেকগুলো বোমা ফেলতে থাকে, কিন্তু ঠিক সেই সময় তাদের একটা হেলিকপ্টারের সাথে একটা গাছের গুঁড়ির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই তো হেলিকপ্টার সেখানে ক্র্যাশ করে যায়। বাকিরা তখন কিছু বোঝে ওঠার আগেই সামনে দেখতে পায় যে বিশাল এক দানবীয় বানর তাদের সামনে দাঁড়িয়ে আছে। বানরটাকে দেখিয়ে তো তারা হেলিকপ্টার থেকে একের পর এক গুলি ছুটতে শুরু করে। এভাবে গুলি করার কারণে বানরটাও তখন ভীষণ রেগে যায়, আর ওই রাগে তো সে এক এক করে তাদের সবকটা হেলিকপ্টার প্রায় ভেঙে গুড়িয়ে দেয়। এই গল্পে এমন সব ভিএফএক্স ব্যবহার করা হয়েছে যেগুলো দেখলে আসলে চোখ ধাঁধিয়ে যাবে। টেকনোলজি আর এআই যে বর্তমানে কী পরিমাণ অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারে তা হয়তো এইসব মুভি দেখলে বোঝা যায়। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা এইসব ভিডিও মেকিং মানে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতে চান, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে কীভাবে যে কী করতে হবে সেটাই বুঝতে পারছেন না, তাই না? তবে আর টেনশনের কোনো কারণ নেই, কারণ আমাদের সবার প্রিয় টিম মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন শুধু স্মার্টফোন আর এআই এর সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল ক্যারিয়ার করতে পারেন। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডিসক্রিপশন কিংবা প্রথম কমেন্ট থেকে। এদিকে যে হেলিকপ্টারগুলো সেখানে ক্র্যাশ করেছিল তাদের মধ্যে থেকে যতজন বেঁচে যায় তারা এরপর দুটো টিমে আলাদা হয়ে যায়। একটা টিমকে লিড করছিল জেমস এবং অন্য টিমকে লিড করছিল বিল। আর ওই টিমে আর্মির কর্নেলও ছিল। কর্নেল তার লোকদের হারিয়ে তো ভীষণ কষ্ট পেয়েছিল, তাই সে বিলকে গান পয়েন্টে রেখে তিনি জিজ্ঞেস করে যে তুমি আমাকে আগে এই জায়গাটার বিষয়ে সব সত্য বলনি কেন? বিল তখন বলে যে আজ থেকে ৩০ বছর আগে আমি লিউটন নামের একটা শিপে ছিলাম। ওই জাহাজটা হঠাৎ করে একবার অদৃশ্য হয়ে যায়। ওই জাহাজে কম করে হলেও ১,০০০ মানুষ ছিল, আর তাদের মধ্যে শুধুমাত্র আমি একাই বেঁচে গিয়েছিলাম। বাইরে সবাই জানতো যে এই জাহাজটা নাকি ডুবে গিয়েছে, কিন্তু আসলে জাহাজটা কখনো ডুবেইনি। ওটাকে এখানকার একটা দৈত্য ডুবিয়ে দিয়েছিল। আমি এর আগে মানুষদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এই পৃথিবীতে রাক্ষসটা বসবাস করে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আমার কথা বিশ্বাসই করেনি। মানুষের আগে তো রাক্ষসরা এখানে বসবাস করত, আর আমি জানি তারা ঠিকই তাদের রাস্তা আবারও খুঁজে বের করবে। আমাদেরকে মেরে ফেলে মাটির নিচে পুঁতে দিয়ে তারা আবার এই পৃথিবীতে রাজত্ব শুরু করবে। আমি চাই তুমি আমাদের সবাইকে আর এখানকার সমস্ত প্রমাণ একজোট করে ফিরিয়ে নিয়ে চলো, যাতে করে আমরা পরবর্তীতে এসে এখানকার সমস্ত রাক্ষসকে মেরে ফেলতে পারি। অন্যদিকে আমরা জেমসের টিমকে দেখতে পাই। সেখানে জেমস বলছিল আমাদেরকে এই নদীটাকে ব্যবহার করে সমুদ্র পর্যন্ত পৌঁছাতে হবে। এখানে আমাদের জাহাজটা ৩ দিন পর্যন্ত অপেক্ষা করবে। আমরা যে কোনোভাবে সেখানে সিগন্যাল পাঠাবো, আর তারাই আমাদেরকে সুরক্ষিতভাবে এখান থেকে বের করে নিয়ে যাবে।
এরপর তারা যখনই সেই নদীর কাছে গিয়ে পৌঁছায় তখন পানির ভেতর থেকে বড় একটা মহিষের মতো দেখতে প্রাণী বেরিয়ে আসে, কিন্তু জেমস সবাইকে সাবধান করে দিয়ে বলে যে কেউ কিন্তু এটার উপর গুলি চালাবে না। আর এরপর তারা যখন জেমসের কথা শুনে সেখানে একটা গুলিও না চালায় তখন ওই জন্তুটাও কিছুক্ষণের মধ্যে সেখান থেকে চলে যায়। এরপর ওই জঙ্গলের পথ ধরে কিছুক্ষণ হাঁটার পরে তারা একটা পরিত্যক্ত জায়গায় এসে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই আবার একটা আদিবাসীর দল তাদেরকে ঘিরে ধরে। সবাই তো ভয় পেয়ে তাদের উপর বন্দুক তাক করে। তখনই আদিবাসীরা যে কি করবে সেটা বোঝে ওঠার আগেই তাদের সামনে হ্যাঙ্ক চলে আসে। বন্ধুরা, হ্যাঙ্ক হলো সেই সৈন্যটা যে আজ থেকে 28 বছর 11 মাস আগে সেই প্লেন ক্র্যাশে বেঁচে গিয়েছিল। সে জেমসদের দলের সবাইকে বোঝায় যে তোমরা ভয় পেও না, আদিবাসীরা তোমাদেরকে কিছুই করবে না। আর এরপর তো হ্যাঙ্ক তাদের সবাইকে আদিবাসীদের গ্রামে নিয়ে যায়। এখানে বিশাল বড় একটা জাহাজও ছিল। হ্যাঙ্ক তখন বলে যে আমার আসার আরও 10 বছর আগে এখানে এই জাহাজটি এসেছিল। এরপর তারা যখন অনেক কৌতূহল নিয়ে জাহাজটির মধ্যে প্রবেশ করে তখন তারা দেখতে পায় যে বিশাল দানবটির ছবি সেখানে আছে। আসলে আদিবাসী দলরা তাকে পুজো করে। হ্যাঙ্ক তখন তাদেরকে বলে যে দানবটা তোমাদের উপর আক্রমণ করেছিল তার নাম কং, সে হলো এখানকার রাজা। এখানকার সমস্ত আদিবাসীদেরকে সেই রক্ষা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমার প্লেনটা এখানে ক্র্যাশ করেছিল তখন একটা জাপানিজের প্লেনও ক্র্যাশ করে, আর ওই জাপানিজ পাইলটটি একসময় আমার বন্ধু হয়ে যায়। এখানে মাটির নিচে এক অদ্ভুত প্রাণী বসবাস করে, আর ওই প্রাণীগুলো আমার ওই জাপানিজ বন্ধুকে খেয়ে ফেলেছে। ওই জন্তুগুলোর মধ্যে একটা বড় জন্তু আছে যেটাই পুরো কংয়ের পরিবারকে খেয়ে ফেলেছিল। কংয়ের পুরো জাতির মধ্যে এখন সে একাই বেঁচে আছে। দিন দিন নাকি সে আরও বেশি দানবীয় হয়ে উঠছে। তবে কং যদি কোনোভাবে মারা যায় তাহলে সেই বিশাল বড় স্কাল ক্রোলারগুলো বাইরে বেরিয়ে আসবে আর তারা সবাইকে খেয়ে ফেলবে। এটা শুনে তারা হ্যাঙ্ককে জিজ্ঞেস করে যে তাহলে কং আমাদের উপর আক্রমণ করেছিল কেন? এর উত্তরে সে বলে যে এই আইল্যান্ডটা হলো কংয়ের বাড়ি। কেউ যদি কখনো তোমার বাড়িতে বোমা ফেলে তাহলে তো তুমি তাদের সঙ্গে এমন ব্যবহারটাই করবে, তাই না? তোমরা যখন বোমা ফেলেছিলে তখনই মাটির তলা থেকে স্ক্রাল কলারগুলো বেরিয়ে এসেছিল আর ওগুলোকে কং মেরে ফেলে। কং যদি না মারতো তাহলে তোমরা কেউই আর এতক্ষণ বেঁচে থাকতে পারতে না। তারা তখন হ্যাঙ্ককে বলে যে আমাদের কিন্তু 3 দিনের মধ্যে সমুদ্রের পাড়ে পৌঁছাতে হবে, সেখানে আমাদের জন্য জাহাজ অপেক্ষা করছে। এটা শুনে হ্যাঙ্ক তখন বলে যে এখান থেকে অত দূর অবধি তুমি 3 দিনে তো দূরের কথা 30 দিনেও পৌঁছাতে পারবে না, কিন্তু আমার কাছে একটা স্পেশাল বোট আছে যেটার মাধ্যমে হয়তো আমরা 3 দিনে ওখানে পৌঁছে যেতে পারি। তবে ওটার অবস্থা বর্তমানে ভালো না, তাই সবার প্রথমে আমাদের আগে বোটটাকে মেরামত করতে হবে। অন্যদিকে দেখানো হয় বিল আর তার টিম পানির মধ্য দিয়ে সামনের দিকে বন্দুক হাতে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই একটা বিশাল বড় মাকড়সা এসে তাদের উপর আক্রমণ করে। তবে তারা অনেক বুদ্ধিমত্তার সঙ্গে ওই মাকড়সাটাকে সেখানে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় তাদের মধ্যে একটা লোক ওই দুইটি টিম থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এই লোকটার নাম হলো জেপম্যান। সে যখন একটা নদীতে পানি খেতে যায় তখনই সে খেয়াল করে যে তার সামনে সেই বিশাল দানবীয় কং হেঁটে আসছে, কিন্তু কং আবার তাকে দেখতে পায় না। আর ঠিক ওই সময় আবার বিশাল বড় একটা অক্টোপাস এসে কংয়ের উপর আক্রমণ করে, কিন্তু কং সেটাকে মুহূর্তের মধ্যে মেরে খেয়ে ফেলে। এরপরে দেখা যায় জেপম্যান যখন একটা গাছের গুড়ির ওপরে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল তখন সেটা হঠাৎ করে একটা অদ্ভুত দেখতে জন্তুতে পরিণত হয়ে যায়। জেপম্যান তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরে দেখা যায় ওই জন্তুটা সেখান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ ওটাকে মারার জন্য তখন মাটি থেকে সেই স্কাল ক্রোলারগুলো চলে এসেছিল, আর ওই স্কাল ক্রোলারই এরপর জেপম্যানকে খেয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় গ্রামের মধ্যে জেমসের টিম হ্যাংয়ের ওই ভাঙাচোরা বোটটাকে কোনো মতে একটু ঠিক করে সমস্ত আদিবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় উপকূলের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে তাদের সঙ্গে থাকা একটা মিশনের ফিল্ড সুপারভাইজার ভেক্টরকে হিংস্র মাংসাশী প্রাণী ওই নৌকা থেকে তুলে নিয়ে যায়। তবে যেহেতু তারা একটু কাছাকাছি চলে এসেছিল তাই তারা সিগন্যাল পেয়ে ওয়্যারলেসের মাধ্যমে কর্নেলের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর অবশেষে অনেক বিপদ পার হওয়ার পর তারা দুই টিম পুনরায় আবার একত্রিত হয়ে যায়। কিন্তু জেমস তখন সবাইকে জানায় যে ওই ভাঙাচোরা বোটটার সাহায্যে তারা উপকূল পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে কর্নেল আবার বলে যে এখন আমি আমার দল নিয়ে কোনোভাবে এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা একজনকে খুঁজে পাচ্ছি না। সে আমাদের সঙ্গে একবার ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগও করেছিল, তাই তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ এখন যেতে পারবো না। আর খুব সম্ভবত আমার আইডিয়া যদি ভুল না হয় তাহলে সেই জঙ্গলের দক্ষিণ দিকে আছে। কিন্তু হ্যাং তখন জানায় যে দক্ষিণ দিকে যাওয়া কিন্তু আমাদের জন্য অনেক বিপজ্জনক, কারণ সেখানে স্কাল ক্রোলারদেরই রাজত্ব। তাই জেনে শুনে দক্ষিণ দিকে যাওয়া কিন্তু আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছু হবে না। কিন্তু তাও সবাই তখন কর্নেলের কথায় রাজি হয়ে জেপম্যানকে খোঁজার জন্য দক্ষিণের দিকে রওনা করে। অনেকখানি রাস্তা অতিক্রম করার পর তারা সবাই একটা নিষিদ্ধ জায়গায় এসে উপস্থিত হয়। এই জায়গাটা পুরো অনেক বড় বড় কঙ্কালে ভর্তি। হ্যাং তখন বলে যে এই কঙ্কালগুলো হলো কংয়ের পূর্বপুরুষদের, যারা ওই ভয়ঙ্কর স্কাল ক্রোলারদের সঙ্গে লড়াই করে এখানে মারা গিয়েছে। আর ওর পর থেকে এই এলাকাটা সাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ। এখন এইসব কথা শুনে তো কয়েকজন সঙ্গে সঙ্গে জানায় আমাদের এখনই ফিরে যাওয়া উচিত, কিন্তু কর্নেল তো নাছোড়বান্দা। সে বলে যে আমি জেপম্যানকে উদ্ধার না করে এখান থেকে কোথাও যাব না। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাই মিলে তখন কর্নেলকে সঙ্গ দিয়ে ওই এলাকার মধ্যে দিয়ে এগোতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই তো দুর্ভাগ্যবশত তাদের সামনে এসে হাজির হয় একটা স্কাল ক্রোলার। প্রথমে তারা ওই ক্রোলারটার হাত থেকে লুকিয়ে বাঁচার চেষ্টা করে,
কিন্তু এরপর যখন আর পারে না তখন বাধ্য হয় সেটার উপর গুলি চালাতে শুরু করে। এরই মধ্যে আবার সেখানে এসে উপস্থিত হয় এক ঝাঁক মাংসাশী পাখি, মানে একে তো ওই দানবীয় সব ক্রোলারগুলো, আর তার উপর আবার এই পাখি। তাই সবাই সেখানে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু স্ক্রাল ক্রোলারদের সবাই মিলেও কিছু করতে পারছিল না। ফলে এই মিশনে অনেকগুলো সৈন্যকে ওই ক্রোলারটা হত্যা করে ফেলে। তারা বুঝতে পারছিল যে এখানে টিকে থাকা তাদের পক্ষে আর সম্ভব না, তাই তখনই বুদ্ধি করে সেখানে মাটিতে থাকা একটা গ্যাসের সাহায্যে নিয়ে ওই ক্রোলারটিকে মারতে সক্ষম হয়। এরপর হ্যাং সবাইকে আবার রিকোয়েস্ট করে যে বুঝতে পারছো এখানে বিপদ কতটা, তাই যত দ্রুত সম্ভব এই এলাকায় আমাদের ত্যাগ করা উচিত। কিন্তু এত কিছুর পরেও কর্নেল জানায় যে আমি জেপম্যানকে ছাড়া এখান থেকে কিছুতেই যাব না। তখন জেমস একটু রেগে গিয়ে বলে যে জেমস আর আমাদের মাঝখানে নেই। একটু আগে যে ক্রোলারটা আমাদের উপর আক্রমণ করেছিল তার মুখ দিয়ে একটা খুলি বের হয়ে এসেছিল, আর ওইটার সঙ্গে আমি জেপম্যানের লকেটটা পেয়েছি। তার মানে বুঝতে পারছো যে জেপম্যান আর আমাদের মাঝে নেই। কিন্তু সমস্যা হলো এই কথাটা শোনার পরেও কর্নেল বলে যে তাও আমি সামনের দিকে এগোবো, কারণ জেপম্যানের হেলিকপ্টারটা যেখানে ক্র্যাশ হয়েছিল আমাকে ওখানে পৌঁছাতে হবে, যেখান থেকে আমি কংকে হত্যা করার হাতিয়ারটা বের করতে পারবো। কংকে হত্যা করার কথা শোনার সঙ্গে সঙ্গেই হ্যাং তখন জানায় যে এটা তুমি কখনোই করতে পারবে না, কারণ সেই হলো এই আইল্যান্ডের রাজা। বছরের পর বছর সে এখানকার উপজাতিদের রক্ষা করে আসছে। তাকে হত্যা করলে কিন্তু স্ক্রাল ক্রোলাররা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, যেটা আমাদের জন্য আরও ক্ষতিকারক। তখন কিন্তু আমরা এই জায়গাটা থেকে আর কিছুতেই বের হতে পারবো না। এত কিছু শোনার পরেও কর্নেল কোনোভাবেই তার ডিসিশন থেকে সরে আসে না। সে তার মন স্থির করে ফেলে যে যেভাবে হোক সে কংয়ের থেকে বদলা নেবে। ফলে জেমসের রিকোয়েস্টে কর্নেল এবং তার টিমকে আলাদা রেখে জেমস সাধারণ মানুষদেরকে নিয়ে আবারও তার বোটের উদ্দেশ্যে রওনা হয়। আর কর্নেল তার টিম নিয়ে অবশেষে সে হেলিকপ্টারটা পর্যন্ত পৌঁছে যায়। ওখান থেকে এসে কিছু জ্বালানি তেল আর কিছু বিস্ফোরক সংগ্রহ করে কংকে হত্যা করার জন্য একটা ফাঁদ তৈরি করে ফেলে। এদিকে রাত হয়ে আসায় জেমসরা তখন একটি পাহাড়ের চূড়ায় উঠে দেখার চেষ্টা করে তাদের বোটটা কত দূর আছে। ঠিক তখনই তাদের সামনে এসে উপস্থিত হয় কং, কিন্তু এই মুহূর্তে কং তাদেরকে কিছুই বলে না। আর যেটা দেখে জেমসের দলে থাকা ওয়েবার সাহস করে তার গায়ে হাতও দেয়। আর হ্যাং যে তাদেরকে একদম ঠিক কথাই বলেছিল এটার প্রমাণও তারা এই মুহূর্তে পেয়ে যায়। মানে সত্যি কোনো কারণ ছাড়া কং কখনো শুধু শুধু মানুষের উপর আক্রমণ করে না। অন্যদিকে কংয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো কর্নেল সেখানে ইচ্ছে করে আবার একটা বিস্ফোরণ ঘটায়। এটা দেখা মাত্রই তো কং সঙ্গে সঙ্গে ওইদিকে রওনা হয়, কিন্তু কং সেখানে উপস্থিত হতেই তো কর্নেল পানিতে জ্বালানি তেল ঢেলে আগুন জ্বালিয়ে কংকে পুড়িয়ে মারার চেষ্টা করে। আর কংও সেখানে অনেকটা আহত হয়ে এক প্রকার ঝিমিয়ে পড়ে। এটা দেখে তো কর্নেল সেখানে কিছু বোমা সেট করতে শুরু করে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ঠিক ওই মুহূর্তে জেমস, ওয়েবার আর হ্যাং সেখানে উপস্থিত হয় আর কর্নেলকে এই ভয়ানক কাজ করতে নিষেধ করে। এমনকি কর্নেলের বাকি টিম মেম্বাররা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে কংকে হত্যা করাটা তাদের জন্য একটা বড় ভুল হবে, কিন্তু কর্নেল তো সেই নাছোড়বান্দায় আছে, সে এখনও কারো কোনো কথা শুনতে রাজি না। এবার এটা নিয়ে তাদের নিজেদের মধ্যে যখন কথা কাটাকাটি শুরু হয় তখনই মাটির নিচ থেকে বেরিয়ে আসে সব থেকে বড় স্ক্রাল ক্রোলার। আর এটার কথাই কিন্তু হ্যাং আগে সবাইকে জানিয়েছিল। এবার এত বড় ক্রোলারকে দেখার পরে তো সেখানে থাকা সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। শুধুমাত্র কর্নেল একাই দাঁড়িয়ে থাকে, কারণ সে এখনও প্ল্যান করে যাচ্ছিল এই বোমা দিয়ে এসে কংকে শেষ করে ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কং যখন জেগে ওঠে তখন সে তার এক হাত দিয়ে কর্নেলকে মেরে ফেলে। আর তারপরে তো শুরু হয়ে যায় ওই বড় স্ক্রাল ক্রোলারটার সঙ্গে কংয়ের ফাইট। কিন্তু কং যেহেতু অনেকটাই অসুস্থ ছিল তাই এবার স্ক্রাল ক্রোলার তাকে খুব সহজে হারিয়ে দেয়। তারপর সোজা রওনা দেয় বাকিদের হত্যা করার জন্য। এদিকে এরা সবাই ছুটতে ছুটতে তো রাত পার হয়ে সকাল হয়ে এসেছে, আর তখন তারা বুঝতে পারে যে স্ক্রাল ক্রোলার তাদের খুবই কাছাকাছি এসে পড়েছে। তখন তাদের মধ্যে কোল নামের একটা সৈন্য ইচ্ছে করে সামনে দাঁড়িয়ে পড়ে তাদের কাছে থাকা ওই বোমার মাধ্যমে স্ক্রাল ক্রোলারদের আহত করার জন্য। কিন্তু স্ক্রাল ক্রোলার তো তখন তার লেজ দিয়ে তাকে আঘাত করে দূরে ছিটকে ফেলে দেয়। আর তারপর আবারও রওনা হয় বাকিদের মারার জন্য। কিছুক্ষণের মধ্যে যখন সবাই স্ক্রাল ক্রোলারের সামনে এসে পড়ে তখনই সেখানে এন্ট্রি হয় কংয়ের। তারপর শুরু হয়ে যায় তাদের ফাইনাল ফাইট, যেখানে প্রথম দিকে কং ওই স্ক্রাল ক্রোলারের সঙ্গে কোনোভাবে পেরে উঠছিল না। তাই এরপর বুদ্ধি করে সেখানে পড়ে থাকা একটা জাহাজের নোঙর সে ওই ক্রোলারটার মাথায় মেরে দেয়। কিন্তু তাকে সম্পূর্ণ মেরে ফেলার আগে কং চলে যায় ওয়েভারকে বাঁচাতে, কারণ একটু আগে হওয়া কং আর ক্রোলারের লড়াইয়ের কারণে ওয়েভার গুরুতর আহত হয়ে নদীতে পড়ে গিয়েছিল। তাই কং তাকে দ্রুত পানি থেকে উঠিয়ে রক্ষা করে। ঠিক সেই মুহূর্তে আবার ওই স্ক্রাল ক্রোলারটা এসে কংয়ের উপর আক্রমণ করে বসে, কিন্তু এবার কং তার জিপ টেনে ধরে ছিঁড়ে ফেলে হত্যা করে। আর তারপরে তার হাতে থাকা ওয়েবারকে জেমসের হাতে ফিরিয়ে দেয়। এরপর ওয়েবারের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা সবাই মিলে সেই ভাঙাচোরা বোটটার মাধ্যমে পৌঁছে যায় ওই দ্বীপের একদম উত্তর উপকূলে, যেখান থেকে 3টা হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করে। আর কং তখন চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় যে এই আইল্যান্ডের রাজা একমাত্র সেই। আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির এই গল্পটি।